পাকিস্তানকে ধ্বংস করতে কতক্ষণ লাগবে ভারতের? জানিয়ে দিলেন প্রাক্তন এনএসজি কর্তা। বাংলাদেশে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে মৌলবাদীরা। সে দেশের বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার নেপথ্যে চীন বা পাকিস্তানের মদদ থাকতে পারে বলেও মনে করা হচ্ছে কূটনৈতিক মহলের তরফে। সেক্ষেত্রে পাকিস্তান বা আইএসআই কি সত্যি নেপথ্যে থেকে আসল খেলা খেলছে, বা বাংলাদেশের অশান্তির মধ্যে দিয়ে কি অন্য কোনো উদ্দেশ্য সাধন করতে চাইছে পাকিস্তান? উঠছে প্রশ্ন। যদিও পাকিস্তান বা আইএসআইকে একেবারে গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন এনএসজি ও র কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জিয়ার রাজত্ব সেই সময় কিন্তু আইএসআই সক্রিয় হয়েছিল বাংলাদেশের মাটিতে, এবং সেই বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু উত্তর পূর্বের দিকে প্রচুর জঙ্গি অনুপ্রবেশ ঘটতো, এবং বাংলাদেশের সঙ্গে বর্ডারের অবস্থাটা আপনি যথেষ্ট ভালো করে জানেন। তো এখন আবার খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের এনভয়ের বৈঠক, এবং তার সঙ্গে পাকিস্তানি ক্লিয়ারেন্স আর সিকিউরিটি ক্লিয়ারেন্স আর লাগবে না পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করার জন্য, যেটা 2019 সাল থেকে শুরু হয়েছিল। এটা কতটা গুরুত্বপূর্ণ আর এর ভয়াবহতা কতটা, এটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। দেখুন, আমি আবার বলি, পাকিস্তান এই মুহূর্তে যে জায়গায় রয়েছে, অর্থনীতি, আজকে পৃথিবীতে যে কোনো রাষ্ট্র শুধু সামরিক শক্তিতে বড় হওয়াটা বড় কথা নয়, আসল হচ্ছে তার অর্থনীতি। পাকিস্তানের অবস্থা দেখছেন, 1000 টাকা লিটার পেট্রোল, 10 কিলো আটার জন্য একজন পাকিস্তানি আরেকজন পাকিস্তানিকে খুন করে ফেলছে। এটা প্রকাশ্যে দেখা যাচ্ছে। বালুচিস্তানের অবস্থা দেখুন, পুরো পাকিস্তানের অবস্থা দেখুন। সেই জায়গায় পাকিস্তানের আইএসআই এর সমস্যা হচ্ছে, আইএসআই বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন, মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্র যারা ইসলামিক মৌলবাদকে ফান্ডিং করে, তাদের হাজার হাজার কোটি টাকা নিয়ে এই আইএসআই চলে। আইএসআই পাকিস্তান সরকারের টাকায় চলে না। এবার আইএসআই এর যারা মাথা রয়েছে তাদের এই টাকাটা তো নিজেদের আত্মসাৎ করতে হবে। তার জন্য তাকে ভারতের সঙ্গে যুদ্ধের একটা জিগির জাগিয়ে রাখতে হবে। একটা বাংলাদেশে একটা সন্ত্রাসবাদী শক্তির উত্থান বা সাম্প্রদায়িক উত্থান বা খিলাফত শাসনের উত্থান, এই ব্যাপারগুলোকে জাগিয়ে রাখতে হবে। তার জন্য এই আইএসআই এই সমস্ত করছে। আমরা আইএসআই কে বা পাকিস্তানকে কোন রকম গুরুত্ব দিচ্ছি না। পাকিস্তান বা আইএসআই কে গুড়িয়ে দেওয়া ভারতের জন্য কয়েক ঘন্টার ব্যাপার। আমরা একটু কনসার্ন বাংলাদেশের জন্য, কারণ যে বাংলাদেশের মানুষকে আমরা ভাই বলে ডাকি, এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের বহু লোকের হয়তো হতে পারে এতে বাজে লাগতে পারে। ভারত চিরকাল বাংলাদেশকে ছোট ভাই হিসেবে দেখেছে, কারণ ভারত বাংলাদেশের জন্মে একটা বড় ভূমিকা নিয়েছিল। তো সেই ভূমিকাটা কিন্তু ভারত এখনো পালন করে চলেছে। আপনি দেখুন, আদানির থেকে এখনো অব্দি 8-8.5 হাজার কোটি টাকা বাংলাদেশ সরকারের বাকি রয়েছে, বিদ্যুতের বিল দিতে পারছে না। ভারত সরকারের কতক্ষণ লাগবে? আদানি একটি ভারতীয় কোম্পানি, কতক্ষণ লাগবে? যেই 8,000 কোটি টাকা বিল না দিলে আমরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবো, অর্ধেক বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। বাংলাদেশের যে রুজি রুটি, সেই রুজি রুটি বস্ত্র কল, যেটা কটন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। আমি যেটা হাসি মজাক করে বলি যে এই যে সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীরা লাফাচ্ছে না বাংলাদেশে, যে ভারতীয়দের ধরে জবাই কর, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলে এই সন্ত্রাসবাদী লোকদের লুঙ্গি কিনতে চীন বা পাকিস্তান যেতে হবে। বাংলাদেশে এই যে গল্প ছড়াচ্ছে যে তারা 50টা পাকিস্তান থেকে না চীন থেকে তারা যুদ্ধ বিমান কিনবে, 7,000 কোটি টাকা আদানির ইলেকট্রিক বিল দিতে পারছে না, তারা 50টা যুদ্ধ বিমান কিনবে। 50টা যুদ্ধ বিমানে কত খরচ সেটা জানে তো বাংলাদেশ সরকার। তো প্রশ্নটা হচ্ছে যে এটা দেখুন, সন্ত্রাসবাদীরা পৃথিবীতে কোনোদিনই তারা শিক্ষিত, বিবেচক, মাথায় বুদ্ধি আছে, এই বদনাম তাদের কেউ দিতে পারবে না। এরা এক শ্রেণীর ধর্মান্ধ মানুষ, তাদের কোনো সম্পর্ক নেই বুদ্ধি বিবেচনা, আন্তর্জাতিক কূটনীতি, অর্থনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আত্মঘাতী বলা যেতে পারে। কিন্তু ইউনূস তো একটু পড়াশোনা জানা লোক, সে কি করে এইগুলোতে প্রভোকেশন করছে? কারণ ইউনূস খুব ভালো করে জানে যে ওর এই লাফা জাতি যা, সেটা 20 জানুয়ারি অব্দি। 21শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এসে গেলে, কারণ ডোনাল্ড ট্রাম্প, একটা কথা মনে রাখতে হবে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সম্ভবত একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট যার সময়ে 5 বছরে কোন রকম যুদ্ধ কিন্তু আমেরিকা লিপ্ত হয়নি। ডোনাল্ড ট্রাম্পের আগে সবাই, রোনাল্ড রেগান, জর্জ বুশ সিনিয়র, জর্জ বুশ জুনিয়র, বিল ক্লিন্টন, বারাক ওবামা, সবার সময় যুদ্ধ হয়েছে, কিন্তু রোনাল্ড রেগানের সময় যুদ্ধ হয়নি। এবং রোনাল্ড রেগান কিন্তু সাংঘাতিক ভাবে এই সন্ত্রাসবাদ বা জিহাদের বিরোধী। এখন
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যদি ইউএস এমবার্গো চালু করে এবং যদি আমেরিকা এমবার্গো করে, ভারত এমবার্গো করে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো এমবার্গো চালু করে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ তো না খেয়ে মরে যাবে। লড়াইটা করবেন কোত্থেকে? অর্থনীতির জোর কোথায়? সামরিক শক্তির ব্যাপারটা তো আমি গেলামই না। মানে সে তো বাংলাদেশের সামরিক শক্তি আর ভারতের সামরিক শক্তি যদি কম্পেয়ার করেন, নিয়ারেস্ট কম্পারিজন হচ্ছে ভারতের ক্রিকেট টিম আর বাংলাদেশের ক্রিকেট টিম, এটা হচ্ছে নিয়ারেস্ট কম্পারিজন। তো সেখানে এই যে সেনানায়করা, যে প্রাক্তন সেনা কর্মীদের যারা নামিয়েছেন রাস্তায়, যেটা খোকন ভাই বললেন, আমাদের কাছেও আসছে, আমরা তার ভিডিও দেখছি, তারা নিজেরাও তো জানেন যে তারা কি বলছেন। 4 ঘন্টায় কলকাতা দখল করবেন, বর্ডার ক্রস করার চেষ্টা করে দেখুন, একটু প্রভোকেশন দিয়ে রাখুন। বাট ভারত সরকার কিন্তু সঠিকভাবে সাংঘাতিক সংযম মেনটেন করছে, কারণ আমরা কোনো কম্পেয়ারই রাখা যায় না। আর ভারত যুদ্ধবাজ দেশ বলে পরিচিত নয়, আমরা গান্ধী বুদ্ধর দেশ। তার মানে এই নয় যে ভারতকে কেউ চোখ দেখাবে, ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার উপর আঙ্গুল তুলবে বা বিপন্ন করবে, তাহলে কিন্তু তার সমুচিত জবাব এই বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সরকার পেয়ে যাবে। আমরা প্রস্তুত। বাংলাদেশ প্রস্তুত কিনা, বাংলাদেশের অর্থনীতির দিকে একবার তাকান। যদি কনভেনশনাল ওয়ারফেয়ার 3 দিন চলে লাগাতার, তাহলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। আর 3 দিন ছেড়ে দিন, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি অ্যাকচুয়াল সম্মুখ সমর হয়, বাংলাদেশ 24 ঘন্টার বেশি টিকতে পারবে না, কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশকে সাপোর্টটা করবে কে? ভৌগোলিক ভাবে বাংলাদেশকে কোথায়? আজকে জলপথ, সমুদ্রপথটা যদি ভারত কন্ট্রোল করে নেয়, পাকিস্তান চীন সৈন্য পাঠাবে কোথা থেকে? আর চীন পৃথিবীর সব থেকে বড় আগ্রাসী ব্যবসায়িক রাষ্ট্র। চীনকে কমিউনিস্ট রাষ্ট্র আমি বলি না, এখন সব থেকে বড় ব্যবসায়িক রাষ্ট্র। যেখানে বিজনেস ইন্টারেস্ট আছে সেখানে চীন যাবে। চীন যুদ্ধবাজ দেশ হিসাবে সুদূর চীন থেকে ভারতের সঙ্গে লড়াই, আমেরিকার সঙ্গে লড়াই করে, রাশিয়ার সঙ্গে লড়াই করে যে চীন বাংলাদেশে সৈন্য পাঠাবে, এটা আমি বিশ্বাস করি না, এটা সম্ভব হবেও না। বাকি রইল পাকিস্তান, সে আমরা দেখে নেব, অতীতেও দেখেছি, ভবিষ্যতেও দেখে নেব। বাংলাদেশের মানুষকে জেগে উঠতে হবে, যে বৃহত্তর, যেটা খোকন ভাই বলছিলেন 53%, 54%, তাদের জেগে উঠতে হবে। তারা জাগুন, তাদের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছাকে নিশ্চয়ই আমরা সমর্থন করব, মর্যাদা দেব, যথাযোগ্য জায়গায় যথাযোগ্য ব্যবস্থা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, তাতে করে প্রশ্ন উঠছে যে পাকিস্তান কি কোনোভাবে এখানে মদদ দিচ্ছে? তার কারণ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের প্রতি বন্ধুত্বপূর্ণ যে আচরণ, সেই আচরণ বাড়ছে। আমরা দেখেছি যে খালেদা জিয়া, তিনি পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু পাকিস্তানকে শেষ করা ভারতের হাতের খেলা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।